কোমায় থাকা রোগীর যত্ন নেওয়া সব নার্সই একে একে গর্ভবতী হয়ে পড়েছে। প্রথমে সবাই এটাকে কাকতালীয় ভেবেছিল, কিন্তু তৃতীয়বার যখন একই ঘটনা ঘটল, তখন আর কেউ এটাকে সাধারণ ব্যাপার বলে এড়িয়ে যেতে পারল না। আর ঠিক তখনই ডক্টর আরিফ রহমান এমন এক সত্যের মুখোমুখি হলেন, যা তার জীবনটাকেই বদলে দিতে চলেছে। ঢাকার একটি নামকরা বেসরকারি হসপিটাল, লাইফ কেয়ার। বাইরে থেকে দেখলে সব কিছু স্বাভাবিক, পরিপাটি, আধুনিক, কিন্তু এই হসপিটালের আইসিইউর ভেতরে লুকিয়ে ছিল এক অদ্ভুত রহস্য। ডক্টর আরিফ রহমান এই হসপিটালে প্রায় 12 বছর ধরে কাজ করছেন। তিনি খুবই শান্ত স্বভাবের, নিয়ম মেনে চলা এবং রোগীদের প্রতি অত্যন্ত যত্নশীল একজন চিকিৎসক। সহকর্মীদের সাথে তার সুনাম ছিল অসাধারণ, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। এই কেবিনে ভর্তি ছিল একজন রোগী, নাম তার রাশেদ মাহমুদ। প্রায় 8 বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে তিনি কোমায় চলে যান। তারপর থেকে তিনি তার জ্ঞান ফেরেননি। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তার শরীর যেখানে দীর্ঘদিন কোমায় থাকা রোগীদের শরীর শুকিয়ে যায়, পেশি দুর্বল হয়ে পড়ে, সেখানে রাশেদের শরীর ছিল অস্বাভাবিকভাবে সুস্থ। তার ত্বক ছিল টান টান, পেশি পোক্ত, এমনকি তার হার্টবিটও ছিল একেবারে স্বাভাবিক মানুষের মতন। একদিন ডক্টর আরিফ বিষয়টা নিয়ে কথা বলেছিলেন নার্স সুমাইয়ার সাথে, যিনি রাশেদের নিয়মিত দেখাশোনা করতেন। তুমি খেয়াল করেছো? আরিফ নিচু গলায় বললেন, 8 বছর কোমায় থেকেও লোকটার শরীর একদম ঠিকঠাক আছে। সুমাইয়া একটু থমকে গিয়েছিল, তারপর হালকা হেসে বলেছিল, সব রোগী একরকম হয় না স্যার, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অন্যরকম, যেন কিছু লুকাতে চাইছে। আরিফ বিষয়টা তখন বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পর একটা খবর তার কানে আসে, সুমাইয়া গর্ভবতী। প্রথমে তিনি অবাক হলেও এটাকে স্বাভাবিকই ভেবেছিলেন, কিন্তু তারপর আরেকটা তথ্য সামনে আসে। তার আগে রাশেদের দায়িত্বে ছিল নার্স তানিয়া। সেও কয়েক মাস আগে হঠাৎ করে চাকরি ছেড়ে দেয় এবং পরে জানা যায় সেও গর্ভবতী হয়েছিল। আর তানিয়ার আগেও ছিল আরেকজন নার্স, লাবণী। সেও এইভাবে হঠাৎ চাকরি ছেড়ে দেয় এবং একই ঘটনা, 3 জন নার্স, একই রোগী, একই অদ্ভুত পরিণতি। এইবার আরিফের ভেতরে সন্দেহটা শক্তপোক্তভাবে গেঁথে গেল। এটা কাকতালীয় না, নিজেকেই বললেন তিনি। তিনি বিষয়টা হসপিটালের প্রশাসনের কাছে তুললেন, কিন্তু তাতে প্রতিক্রিয়া তাকে আরও অস্বস্তিতে ফেললেন। ডক্টর আরিফ, এইসব ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবেন না, আপনি আপনার কাজে মনোযোগ দিন। কথাগুলো ছিল ঠান্ডা আর কিছুটা চাপা হুমকির মতন। সেই দিনই আরিফ সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বিষয়টা খুঁজে বের করবেন। রাত, হসপিটাল প্রায় ফাঁকা, শুধু জরুরি বিভাগ আর আইসিইউতে হালকা আলো জ্বলছে। ঘড়িতে তখন রাত 2টা। ডক্টর আরিফ নিঃশব্দে আইসিইউতে ঢুকলেন। তার চোখ সোজা কেবিনে 305-এর দিকে। দরজাটা একটু ফাঁক ছিল। তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। রাশেদ মাহমুদ বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ, বুক ধীরে ধীরে ওঠানামা করছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু তবুও কিছু একটা ঠিক লাগছিল না। আরিফ এগিয়ে গেলেন, তার কবজিতে হাত রেখে পালস চেক করলেন। তার ভ্রু কুঁচকে গেল। পালসটা স্বাভাবিকভাবে শক্তিশালী এবং দ্রুত। একজন গভীর কোমায় থাকার রোগীর এমন পালস থাকার কথা না। রাশেদ, আরিফ খুব নিচু গলায় বললেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। ঘরটা নিস্তব্ধ, এসির হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আরিফ ধীরে ধীরে সরে আসতে গেলেন। ঠিক তখনই একটা খুব সূক্ষ্ম শব্দ। তিনি থেমে গেলেন। পেছন থেকে যেন শ্বাসের ধরন বদলানোর শব্দ। ধীরে ধীরে ঘুরে তাকালেন। তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। রাশেদের মুখের দিকে তাকালেন। সবকিছু আগের মতনই, কিন্তু না, একটা জিনিস বদলেছে। তার ঠোঁট খুব সামান্য নড়েছে। আরিফের গলা শুকিয়ে গেল। না, এটা সম্ভব না।
তিনি আরও কাছে এগিয়ে গেলেন। হঠাৎ রাশেদের চোখের পাতা কেঁপে উঠল, একবার, দুইবার, তারপর ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলো। আরিফের শরীর জমে গেল, কারণ সেই চোখে ছিল না কোনো শূন্যতা, ছিল পূর্ণ সচেতনতা। আর ঠিক তখনই রাশেদের ঠোঁট নড়ল, খুব আস্তে কিন্তু স্পষ্ট। তুমি অনেক দেরি করে ফেলেছ ডাক্তার। ডাক্তার আরিফ রহমানের শরীর যেন জমে গেল। তার বুকের ভেতর হৃদস্পন্দনটা এত জোরে জোরে ধাক্কা দিচ্ছিল, মনে হচ্ছিল পুরো আইসিইউতে শব্দ শোনা যাচ্ছে। এটা অসম্ভব। একজন মানুষ ৮ বছর কোমায় থাকার পর এভাবে কথা বলতে পারে। তুমি শুনতে পাচ্ছ? কাপা গলায় বললেন আরিফ। রাশেদ মাহমুদের চোখ পুরোপুরি খুলে গেল। তার দৃষ্টি স্থির, তীক্ষ্ণ আর অদ্ভুতভাবে সচেতন। কিন্তু সে আর কিছু বলল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার চোখ আরিফের দিকে স্থির ছিল, তারপর আবার ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল। মনিটরে হার্টবিট আগের মতনই নিয়মিত হয়ে গেল, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক। সবকিছু আবার যেন আগের অবস্থায় ফিরে গেল, যেন কিছুই ঘটেনি। আরিফ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথা কাজ করছিল না। আমি কি ভুল দেখলাম? নিজেকেই প্রশ্ন করলেন তিনি। কিন্তু না, এটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সে স্পষ্ট শুনেছে, স্পষ্ট দেখেছে। রাশেদ কোমায় নেই, সে জেগে আছে। সেই দিন রাতে আরিফ বাড়ি ফিরতে পারেনি। হসপিটালের ছোট্ট একটা কনফারেন্স রুমে বসে তিনি ফাইলগুলো দেখতে শুরু করলেন। রাশেদ মাহমুদের মেডিকেল রেকর্ড, প্রথমে দুর্ঘটনার রিপোর্ট মুম্বাই নয়, বরং সিলেটে ঢাকার মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা, মাথায় গুরুতর আঘাত, তারপর দীর্ঘমেয়াদী কোমা। সব কিছু ঠিকই ছিল, কিন্তু একটা বিষয় তার চোখে পড়ল। গত ৮ বছরে রাশেদের শরীরে কোনো বড় ধরনের অবনতি দেখা যায়নি, বরং প্রতি বছর তার শারীরিক অবস্থা স্টেবল থেকে এক্সেলেন্ট। আরিফ অবাক হয়ে বললেন, একজন কোমায় রোগীর রিপোর্টে এই শব্দটা কিভাবে আসে? তিনি আরও গভীরে খুঁজতে লাগলেন। নার্সদের ডিউটি শিডিউল, সুমাইয়া, তানিয়া, লাবণী, তিনজনই অন্তত ৬ মাস করে রাশেদের ব্যক্তিগত কেয়ারটেকার ছিল। আর আশ্চর্যের বিষয়, তিনজনই রাতের শিফটে বেশি সময় কাটিয়েছে। আরেকটা জিনিস তার চোখে পড়ল, রুম ৩০৫-এর সিসিটিভি রিপোর্টে লেখা মেইনটেনেন্স ইস্যু, অফলাইন সময়কাল প্রায় ১ বছর। আরিফ চুপ করে গেলেন। ১ বছর ধরে এই আইসিইউ রুমের ক্যামেরা বন্ধ, আর কেউ ঠিক করার প্রয়োজন মনে করেনি। এটা আর সাধারণ ভুল নয়, এটা ইচ্ছাকৃত। পরের দিন সকালে তিনি সুমাইয়ার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। সুমাইয়া তখন নার্স স্টেশনে বসে রিপোর্ট দেখছিল। সুমাইয়া, একটু কথা বলতে পারি? সে মুখ তুলে তাকালো, তার চোখে ক্লান্তি আর একটু ভয়। জি স্যার। আরিফ তাকে একপাশে নিয়ে গেলেন। তুমি কি রাশেদের ব্যাপারে কিছু লুকাচ্ছ? প্রশ্নটা শুনে সে থমকে গেল। না স্যার, আমি কিছুই জানি না। কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল। আরিফ এবার সরাসরি বললেন, গত রাতে সে আমার সাথে কথা বলেছে। এই কথাটা শোনার সাথে সাথে সুমাইয়ার মুখের রং পাল্টে গেল। সে এক পা পিছিয়ে গেল। না না স্যার, এটা সম্ভব না। আমি নিজের চোখে দেখেছি। কিছুক্ষণ চুপ করে রইল সুমাইয়া। তার চোখে পানি চলে আসলো। স্যার, আপনি এই ব্যাপারে আর কিছু জানার চেষ্টা করবেন না। কেন? সে মাথা নাড়ল। কারণ এটা নিরাপদ না। নিরাপদ না মানে? আরিফের কণ্ঠ শক্ত হয়ে গেল। সুমাইয়া এবার ফিসফিস করে বলল, রাশেদ, সে যেরকম দেখায় আসলে সে তেমন না। তাহলে কেমন? সে কিছু বলতে গিয়েও থেমে গেল। চারিদিকে তাকালো, কেউ শুনেছে কিনা নিশ্চিত হতে। তারপর খুব নিচু গলায় বলল, রাতে সে জেগে ওঠে। আরিফের বুক ধক করে উঠল। কি বলছো তুমি? আমি প্রথমে বিশ্বাস করিনি, ভাবছিলাম স্বপ্ন দেখেছি। কিন্তু এক রাতে তার গলা কেঁপে উঠল। সে আমার হাত চেপে ধরেছিল। ঘরের ভেতর হঠাৎ যেন বাতাস ভারী হয়ে গেল। আরিফ ধীরে ধীরে বললেন, তারপর? সুমাইয়া চোখ বন্ধ করল। তারপর আমি কিছুই মনে করতে পারি না। মানে? পরের দিন সকালে আমি আমার রুমে ছিলাম, আর কিছুদিন পর বুঝলাম
আমি আমি সে বাক্য শেষ করতে পারল না। চোখের পানি গড়িয়ে পড়ল। আরিফের মাথায় যেন বজ্রপাত হলো। এটা শুধু অদ্ভুত না, এটা ভয়ঙ্কর। তাহলে তুমি বলছো সে? আমি কিছু বলছি না স্যার, হঠাৎ জোরে বলে উঠল সুমাইয়া। আমি কিছু জানি না। তারপর দ্রুত সেখান থেকে চলে গেল। আরিফ স্থির দাঁড়িয়ে রইলেন। আর মাথায় এখন একটা কথাই ঘুরছে, রাশেদ মাহমুদ কোমায় নেই। সে রাতে জেগে ওঠে আর কিছু একটা করেছে যা কেউ থামাতে পারছে না। সেই রাতেই আবার তিনি সিদ্ধান্ত নিলেন, আজ তিনি পুরো সত্য জানবেন। ঘড়িতে রাত 1টা। তিনি আবার রুমে 305-এর সামনে দাঁড়ালেন আর দরজাটা পুরো বন্ধ। তিনি ধীরে ধীরে দরজা খুললেন। ঘর অন্ধকার, শুধু মনিটরে নীল আলো জ্বলছে। রাশেদ আগের মতনই শুয়ে আছে। আরিফ ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করলেন, তারপর চুপচাপ দাঁড়িয়ে রইলেন। মিনিট পেরিয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। মনিটরের শব্দ বদলে গেল। বিপ বিপ বিপ। হার্টবিট দ্রুত হয়ে উঠেছে। আরিফ তাকালেন। ধীরে ধীরে, খুব ধীরে রাশেদের আঙুল নড়ছে। তারপর হঠাৎ করে সে চোখ খুলে বসে উঠল, একদম সোজা হয়ে, যেন সে কখনো অসুস্থ ছিলই না। আর তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। আজ তুমি প্রস্তুত হয়ে এসেছো ডাক্তার। আরিফ পিছিয়ে গেলেন। তুমি আসলে কে? রাশেদ মাথা একটু কাত করল। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। আমি, সে ধীরে ধীরে বলল। আমি তো শুধু শুরু। রুম 305 এর বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। এসি চলছে, তবুও আরিফের কপালে ঘাম জমে উঠল। তার সামনে যে মানুষটা 8 বছর ধরে নিস্তব্ধ পড়েছিল, সে এখন একদম স্বাভাবিক মানুষের মতন বসে আছে। না, স্বাভাবিক শব্দটা ঠিক না, কারণ রাশেদের চোখে যে দৃষ্টি ছিল সেটা কোনো অসুস্থ মানুষের না। ওটা ছিল হিসেবি, সচেতন আর অদ্ভুতভাবে স্থির। তুমি আসলে কে? আরিফ ধীরে ধীরে বললেন। রাশেদ উত্তর দিল না। সে শুধু চারপাশে তাকালো, যেন অনেক দিন পর কোনো জায়গায় নতুন করে দেখছে। তারপর খুব শান্তভাবে বলল, এই ঘরটা তুমি কতদিন ধরে দেখছো? প্রশ্নটা অদ্ভুত। আমি এখানে কাজ করি, আরিফ বললেন। প্রশ্নের উত্তর দাও। রাশেদ হালকা হেসে উঠল। তুমি ভাবছো তুমি এখানে কাজ করো, কিন্তু তুমি জানো না এই জায়গাটা আসলে কি। আরিফ এবার একটু কঠিন গলায় বললেন, ধাঁধা দিও না, সরাসরি বলো, তুমি কোমায় নেই, তাই তো? এইবার রাশেদ তার দিকে তাকালেন দীর্ঘ কয়েক সেকেন্ড, চোখ সরালো না। তারপর বলল, কোমা। এই শব্দটা মাত্র ডাক্তার, তোমরা সেটা বুঝতে পারো না, সেটাকে একটা নাম দিয়ে রাখো। আরিফ চুপ করে গেলেন। তার মাথায় একসাথে অনেক কিছু ঘুরছে। নার্সদের ঘটনা, সিসিটিভি বন্ধ থাকা, রাশেদের শরীরে স্বাভাবিক সুস্থতা, সবকিছু এক জায়গায় এসে মিলছে। তাহলে তুমি এতদিন? তিনি থেমে গেলেন। অভিনয় করছিলে? রাশেদ এবার একটু সামনে ঝুঁকল। অভিনয়? সে মৃদু হেসে বলল, তুমি কি কখনো ভেবেছ একজন মানুষ কতদিন অভিনয় করতে পারে? ঘরের আলোটা হঠাৎ একটু ঝিলমিল করে উঠল। আরিফের বুক ধুক করে উঠল। তিনি এবার সরাসরি প্রশ্ন করলেন। রাশেদ ধীরে ধীরে বিছানা থেকে নামল। এই দৃশ্যটাই সবচেয়ে অস্বস্তিকর ছিল। তার চলাফেরা কোনো দুর্বলতা নেই, বরং অদ্ভুতভাবে নিখুঁত, যেন সে প্রতিটা নড়াচড়া খুব হিসেব করে করেছে। সে এগিয়ে এলো, 1 পা, 2 পা। আরিফ অজান্তেই পিছিয়ে গেলেন। তুমি ভয় পাচ্ছ? রাশেদ বলল। আমি একজন ডাক্তার। আরিফ বললেন, আমি ভয় পাই না। রাশেদ এবার একটু থামল। তার ঠোঁটে হালকা হাসি। মিথ্যা বললে তোমার চোখ কাঁপে, তাই তো? এই কথাটা শুনে আরিফ থেমে গেলেন, কারণ এটা সত্যি। তিনি নিজের চোখের নড়াচড়া টের পাচ্ছিলেন। শোনো, আরিফ এবার গলা শক্ত করে বললেন, এই হাসপাতালে যা হচ্ছে সেটা আমি জানব। 3 জন নার্স, একই ঘটনা, তুমি এর সাথে জড়িত। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, তুমি কি নিশ্চিত সবকিছুর আমার সাথে সম্পর্কিত? আর কার সাথে হবে?
আরিফ তীক্ষ্ণ গলায় বললেন। রাশেদ এবার ধীরে ধীরে মাথা নাড়ালো। তুমি শুধু যা দেখেছো সেটাই সত্যি ভাবছো? সে একটু থামলো, তারপর নিচু গলায় বলল, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না। এইবার আরিফের ভেতরে অস্বস্তি বাড়তে লাগলো। স্পষ্ট করে বলল। রাশেদ খুব ধীরে বলল, রাতে এই জায়গাটা বদলে যায়। মানে? তুমি কি কখনো রাত ৩টার পর এখানে থেকেছো? প্রশ্নটা অদ্ভুতভাবে সোজা। আরিফ কিছু বললেন না, কারণ না, তিনি কখনো এত গভীর রাতে আইসিইউতে থাকেননি। রাশেদ তার দিকে তাকিয়ে রইল। তুমি যদি থাকতে তাহলে বুঝতে। কি বুঝতাম? আরিফ জিজ্ঞেস করল। রাশেদ এবার একেবারে কাছে এসে দাঁড়ালো, তার কণ্ঠস্বর খুব নিচু। কেউ ঘুমায় না এখানে। এই কথাটা শোনার পর ঘরের ভেতর নীরবতা নেমে এলো। দূরে মনিটরের শব্দ, বিপ বিপ। আরিফ অনুভব করলেন তার হাত ঠান্ডা হয়ে গেছে। তুমি বলছো অন্যরাও? তিনি বাক্য শেষ করতে পারলেন না। রাশেদ এবার সোজা হয়ে দাঁড়ালো। তুমি অনেক প্রশ্ন করছো ডাক্তার। তার চোখে আবারও সেই অদ্ভুত দৃষ্টি। কিন্তু একটি বিষয় তুমি বুঝতে পারছো না। কি? রাশেদ ধীরে ধীরে বলল, প্রশ্নটা করা সবসময় নিরাপদ না। ঠিক তখনই করিডোরে কারো হাঁটার শব্দ শোনা গেল। দুজনেই এক মুহূর্ত থেমে গেল। রাশেদের মুখের অতিব্যক্তি সঙ্গে সঙ্গে বদলে গেল। সে দ্রুত ঘুরে বিছানার দিকে গেল। এক মুহূর্তের মধ্যে আবার আগের অবস্থায় শুয়ে পড়ল। চোখ বন্ধ, শরীর নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। দরজা খুলে একজন ওয়ার্ড বয় ভেতরে ঢুকল। স্যার, আপনি এখানে? আরিফ কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না। তার চোখ এখনও রাশেদের দিকে। হ্যাঁ, আমি রুটিন চেক করছিলাম, তিনি ধীরে বললেন। ওয়ার্ড বয় মাথা নেড়িয়ে বেরিয়ে গেল। ঘরে আবার নীরবতা, কিন্তু এইবার সেই নীরবতা ভিন্ন। এটা আর শান্ত না, এটা চাপা। আরিফ ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। বের হওয়ার আগে শেষবারের মতন রাশেদের দিকে তাকালেন। সবকিছু স্বাভাবিক, কিন্তু এখন তিনি জানেন এই স্বাভাবিকটাই সবচেয়ে অস্বাভাবিক। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে তিনি গভীর শ্বাস নিলেন। তার মাথায় এখন একটা সিদ্ধান্ত পরিষ্কার, তিনি রাশেদ মাহমুদের অতীত খুঁজে বের করবেন। কারণ এই রহস্যময় উত্তর এখানে লুকোনো। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না, তিনি যে দরজাটা খুলে যাচ্ছেন সেটা একবার খুললে আর বন্ধ করা যাবে না। হ্যালো বন্ধুরা, তোমায় থাকা রোগের ভালোবাসা নতুন গল্পের ১ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট পেলে গল্প তাড়াতাড়ি দিতে ভালো লাগে। পরবর্তী পার্ট পেতে এই চ্যানেলটি